এপিসোডের শুরুতে দেখানো হয় লিয়ান প্যালেসে চলে আসে। এখানে অনেক রিপোর্টাররা ছিল যারা তাকে ওই রুমার্স গুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন করছিল। তখন লিয়ান গাড়ি থেকে হুইজোকে বের করে। এটা দেখে তো রিপোর্টাররা শক হয়ে যায়। তারা দুজন ভেতরে চলে আসে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিয়ান বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এর আগে তোমার একটা কাজ করতে হবে, সমস্ত মানুষদের তোমার সাইডে করতে হবে। হুইজো বলে হয়ে যাবে। এরপর সে তার পিআর টিমকে কাজে লাগিয়ে দেয়, যারা বর্তমানে তার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল লিখছিল। এদিকে এরা যখন ভেতরে আসে তখন কোর্ট লেডি লিয়ানকে বলে যে কুইন তার সাথে দেখা করতে চায়। লিয়ান হুইজোকে সেখানে অপেক্ষা করতে বলে আয়রনের সাথে দেখা করতে চলে আসে। আয়রন বলে, তুমি এর জন্য আমার কাছে ক্ষমা কখন চাইবে? মেয়েটাকে প্যালেসে কেন এনেছো? লিয়ান বলে, আমি ক্ষমা কেন চাইবো? আমি তো সবকিছু স্বীকার করতে এসেছি। আমি তো বিয়ে করতে চাই, আর বিয়ের আগে প্রেগনেন্টের ব্যাপারটা আপনি তো ভালো করেই জানেন। আয়রান চুপ হয়ে যায়। লিয়ান বলে, চিন্তা করবেন না, আমি এমন কিছুই করব না। পরে সে বাইরে আসলে হিউনকে দেখে বলে, তুমি এখানে, তাহলে হুইজুর কাছে কে আছে? এরপর সে হুইজুর কাছে এসে দেখে যে সে তো কিং লিওকে রামেন খাওয়াচ্ছে। সে কিংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? কিং বলে, আমার ঘুম আসছিল না দেখে আমি হাঁটতে বেরিয়েছিলাম। তখন হুইজু আমাকে বলেছে খালি পেটে নাকি ঘুম আসে না, তাই তো আমি এখানে বসে রামেন খাচ্ছি। লিয়ান দাসীদের হুকুম করে কিংকে তার রুমে নিয়ে যেতে। এরপর হুইজু বলে, তুমি কিংকে পুরোটা খেতে কেন দিলে না? লিয়ান বলে, তুমি কুইনকে চেনো না, সে যে কোনো কিছু নিয়ে ঝামেলা পাকিয়ে ফেলতে পারে। তাছাড়া সে বলেছে আমাদের বিয়েতে নাকি সে অনুমতি দিবে না। হুইজু বলে, আমি এমন একটা কিছুই আশা করছিলাম। এবার তোমার পরিবারের মানুষ কি আমার ওপর টর্চার করবে, যেমন তার টিভি সিরিয়াল দেখানো হয়? যদি আয়রানের সাথে আমার মারামারি লাগে তাহলে তুমি কার সাপোর্ট নেবে? লিয়ান বলে, আমি তোমার সাইড নিব। এরপর তার কাছাকাছি এসে বলে, আমাদের এমন ভাবে অ্যাক্টিং করতে হবে যেন সবাই মনে করে আমি তোমার প্রেমে পাগল। পরের সিনে কোর্ট লেডি লিয়ানকে বলছিল হুইজু এই রুমে ঘুমাতে পারবে না, তার জন্য আমরা আলাদা রুমের ব্যবস্থা করেছি। লিয়ান বলে, হুইজু এখানে ঘুমাবে। পরের সিনে তারা শুয়েছিল। একটু পর ব্ল্যাঙ্কেট নিয়ে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কেউ কারো থেকে কম না। বাইরে থেকে এদের চিৎকার আওয়াজ শুনে সার্ভেন্টরা তো সব লজ্জা পেয়ে যায়। পরের দিন সকালে হিউন লিয়ানকে ডেকে তুলছিল। লিয়ান উঠে দেখে হুইজু সেখানে নেই। হুইজু অনেক আগেই সেখান থেকে উঠে চলে গেছে। এদিকে হুইজু অফিসে চলে আসে। দহি বলে, গতকালের ড্রেস পরেই কেন এসেছো? মানুষ কি ভাববে? হুইজু বলে, তাদের ভাবার জন্যই তো আমি পড়েছি। তারা ভাবুক, ভেবে বের করুক যে আমি গতকাল রাতে কোথায় ছিলাম। এদিকে সাং কিং এর সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, আপনি কি রাতে ভালো করে ঘুমিয়েছিলেন? কিং বলে, না। সাং বলে, কেন? কাল রাতে কি আবারও বাবাকে স্বপ্নে দেখেছেন? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এখানে সাং কিং এর বাবা অর্থাৎ লিয়ানের ভাইকে বিয়ের জন্য রেডি করছিল। এখানে সে তাকে বলে, ক্রাউন প্রিন্স, আপনি ভয় পাবেন না, আমি সব সময় আপনার সাথে থাকবো। তখনই সেখানে লিয়ান চলে আসে। সাং তাকে আটকানোর চেষ্টা করে। লিয়ান তাকে ইগনোর করে তার ভাইয়ের কলার ধরে আর বলে, আজ যা কিছু হবে সবকিছুর জন্য তুমি দায়ী থাকবে। আমি তোমাকে শেষ একটা সুযোগ দিয়েছিলাম, এবার সামনে যা হবে তা তোমাকে সামলাতে হবে। বর্তমানে সাং কিংকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার সাথে আছি। এখানে তার এমন স্মাইল দেখে ভালোই বোঝা যায় যে এই ব্যাপারটার সামনে বড় একটা ঝামেলা করতে চলেছে। এদিকে জিয়ংবুক হুইজোর সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি লিয়ানকে বিয়ে করতে চলেছো? হুইজু নাটক করে বলে, হ্যাঁ, কারণ আমি ওর থেকে আর এক মুহূর্ত দূরে থাকতে পারছি না। ওর পরিবার ওকে অন্য কারো সাথে বিয়ে দেওয়ার জন্য ফোর্স করছে। এমন অবস্থায় আমাদের দুজনকে তো বিয়ে করে নিতেই হবে। এদিকে লিয়ান বসে প্ল্যান করছিল তার বিয়েতে কাকে কাকে ইনভাইট করা হবে। তখনই হিউন এসে বলে যে কুইন মাদার অসুস্থ হয়ে যাওয়ার ভান করছে, যেন কোনো রয়্যাল স্টেটমেন্ট এখন পাবলিশ না করা যায়। তখনই হুইজো লিয়ানকে কল করে। কথা বলতে বলতে হুইজুর দিকে কিছু বাচ্চারা ডিম ছুঁড়ে মারে। হুইজু সাথে সাথে কল কেটে দেয়। লিয়ান তো চিন্তায় পড়ে যায় যে এরকম হঠাৎ করে কল কেন কাটলো। হুইজু বাচ্চাদের বকছিল যে লিয়ানের সাথে তোমার কি এমন সম্পর্ক যে তোমরা আমার ওপর এত রেগে আছো? তারা বলে সে আমাদের স্কলারশিপ দিয়ে রেখেছে। হুইজো বলে, স্কলারশিপ দিয়েছে তার মানে এই তো না যে ডেট করছে। সময় আছে, শুধরে যাও, নইলে কিন্তু আমি তোমাদের উপর লিগ্যাল অ্যাকশন নেব। এদিকে জিয়ংবুক চার্জে প্রে করছিল। পরে সে ফাদারের সাথে কথা বলে যে আমার একটা ফ্রেন্ড বিয়ে করতে চলেছে, আমি তার জন্য ব্লেসিং নিতে এসেছি। তবে এখানে আমি নিজের জন্য খুব খারাপ কিছু একটা উইশ করে ফেলেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইজু টিচার্স রুম থেকে কিছু একটা চুরি করছিল, যেটা জিয়ংবুক নোটিস করে।
তখন সেখানে অন্য টিচার আসছে দেখে সে তাকে বলে যে প্রিন্সিপাল আপনাকে ডাকছে। টিচার চলে গেলে হুইজু বের হয়ে চলে যায়। জিয়ংবুক মনে মনে বলছিল, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, তোমাকে কোনো কষ্ট দিব না। মানে সে তাকে ভালোবাসতো। বর্তমানে এবার হুইজু যখন বাড়ি আসে, দরজার সামনে সে তার বাবাকে দেখতে পায়। পরের সিনে বাবা তাকে জিজ্ঞেস করে, এই সমস্ত কিছু মিথ্যে কথা তাই না? এগুলো সব তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য করেছো। কিন্তু হুইজু তো অস্বীকার করে। হুইজুর বাবা বলে, আজ তাইজুর মার মৃত্যুবার্ষিকী, তোমার সেটা মনে আছে কি? ফ্ল্যাশব্যাকে দেখি ছোট তাইজু তার বাবার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেদিন তাইজুর মা প্রথমবারের মতো তাকে দেখে। বাবা গার্ডদের বলে, একে কোনো অরফানেজে দিয়ে আসো, কার না কার বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। হুইজু বলে, আমি আপনারই বাচ্চা। এখানে আমরা জানতে পারি হুইজুর মা তাকে ত্যাগ করেছে। যাই হোক, তাইজুর মা তখন হুইজুর ব্যাপারে জানতে পারে। সেই কষ্ট নিতে না পেরে হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। আর সেদিনের পর থেকে তার বাবা এবং তাইজু দুজনেই হুইজুকে অনেক বেশি ঘৃণা করতে শুরু করে। ভালো রেজাল্ট করে বাবার কাছে গেলে বাবা পাত্তাও দিত না। এভাবেই বড় হয় হুইজু। বর্তমানে বাবা বলে, তোমার লোভের কোনো সীমা নেই, তবে এখন তোমার লাগাম টেনে ধরতেই হবে। হুইজু বলে, তো কি ভাবছেন, আমাকে ত্যাগ করবেন? বাবা বলে, হ্যাঁ। হুইজু তার বাবাকে নাম ধরে ডাকে। তার বাবা রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস, নিজের বাবাকে নাম ধরে রাখছো? হুইজু বলে, মাত্রই তো বলেছেন আমাকে ত্যাগ করে দিবেন, তাহলে তো আপনি আমার বাবাই নন। এখন থেকে আপনাকে আমি নাম ধরেই ডাকবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিনে হুইজু মন খারাপ করে ড্রিঙ্কস করছিল। তখনই লিয়ান তাকে কল করে। হুইজু তাকে সরি বলে ওই সময় হুট করে কল কেটে দেওয়ার জন্য। লিয়ান জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? হুইজু ইমোশনাল হয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন আমি অনেক বিজি। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোট হুইজু বাবার কাছে বারবার তার ছোটখাটো সাকসেস নিয়ে দেখাতে যেত। বাবার কাছে সে অ্যাটেনশন পেতে চাইতো, কিন্তু তার বাবা তাকে সবসময় ইগনোর করে যেত। সমস্ত ভালোবাসা তাইজুকে দিত। এসব সহ্য করতে করতে হুইজু এক পর্যায়ে ডিমান্ডিং হয়ে যায়। হঠাৎ করেই ডোরবেল বেজে ওঠে। হুইজু রেগে ভাবতে থাকে, এখন আবার কে বিরক্ত করতে আসলো। হুইজু রেগে মেগে ব্যাট নিয়ে যেতে থাকে। দরজা খুলে দেখে লিয়ান দাঁড়িয়ে আছে। সে বেসবল ব্যাট দেখে বলে, তুমি ঘরের ভেতর বেসবল খেলছো? হুইজু বলে, আমার অনেক এনিমে আছে, তাই এইসব হাতের কাছে রাখতে হয়। পরের সিনে লিয়ান হুইজুর দিকে তাকিয়েছিল। হুইজু বলে, এভাবে কি দেখছো? লিয়ান বলে, আমি তো ভেবেছিলাম তুমি অনেক আপসেট, তাই তোমাকে চিয়ার আপ করতে আসলাম, কিন্তু তোমাকে তো এখন দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। হুইজু বলে, ঠিকঠাক? কত কিছু সাফার করেছি সারাদিন, তোমার কোনো ধারণাই নেই। অনলাইনে কিছু কিছু মানুষ আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমার বাবাও একটু আগে এসে আমাকে ত্যাগ করার হুমকি দিয়ে গেল। তোমার ফ্যান্সরা তো আমার উপর ডিম মেরেছে। লিয়ান চিন্তিত হয়ে বলে, কোথায়, তুমি ঠিক আছো তো? এদিকে আইরান বসে বসে হুইজুর ছবি দেখছিল। এরপর কাউকে একটা কল করে। পরের সিনে লিয়ান হুইজুকে তার প্রাইভেট রেসিডেন্সে নিয়ে আসে আর সবাইকে বলে দেয় যে সেফটি রিজনের কারণে আজ থেকে হুইজু এখানেই থাকবে। পরের সিনে হুইজুকে তার রুমে নিয়ে যাওয়া হয়। এখানে আমাদের সার্ভেন্ট কিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে হুইজুকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, আমি এখন থেকে আপনাকে কি বললে ডাকবো? হুইজু বলে, এমনিতে তো সবাই আমাকে ম্যাডাম বলে, কিন্তু তুমি তো আমার ওয়ার্কার না, তাই তুমি আমার নাম ধরেই ডাকতে পারো। তবে কিম বলে, না না, আমি আপনাকে এখন থেকে মাই লেডি বলে ডাকবো। পরের সিনে লিয়ান হুইজুকে কল করে জিজ্ঞেস করে নতুন রুমটা পছন্দ হয়েছে কিনা। হুইজু বলে, অনেক বেশি পছন্দ হয়েছে। লিয়ান বলে, ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ো। হুইজু বলে, তুমি ঘুমাবে না? লিয়ান বলে, আমার এখনো অনেক কাজ বাকি। হুইজু বলে, এখনো কাজ করছো? আমিও আসি, আমি কিন্তু অনেক ওয়ার্কহলিক। পরের সিনে তারা একসাথে কাজ করছিল, তবে হুইজুর মাথায় তো কিছুই ঢুকছিল না, কারণ এই সবগুলোই ছিল হিস্ট্রি রিলেটেড। কথা ঘোরানোর জন্য তখন সে লিয়ানকে বলে, আচ্ছা, এখন থেকে কি আমাকে এখানেই থাকতে হবে? না, মানে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, তো এখানে তো আমার বন্দি বন্দি লাগছে। তাছাড়া এখান থেকে আমার অফিসও অনেক দূরে। লিয়ান বলে, তোমাকে এখানেই থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমরা দুজন কতটা লাভিডাবি কাপল। কিছুক্ষণ পর হুইজু আবার কিছু একটা নিয়ে কথা শুরু করে। লিয়ান বলে, তুমি কিন্তু আমাকে কাজে একটুও হেল্প করছো না, বরং ডিস্টার্ব করছো। হুইজু বলে, কি করব বলো, আমি এসব কিছুই বুঝতে পারছি না। নিজের ফ্যামিলি হিস্ট্রিতে ইন্টারেস্ট নেই না, আর এটা তো তোমার ফ্যামিলি হিস্ট্রি। এরপর জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি তো আমাকে প্রথমে বিয়ে করতে রাজি ছিলে না, পরে হুট করে কিভাবে রাজি হয়ে গেলে? লিয়ান বলে, কারণ তোমার অনেক টাকা আছে। হুইজু বলে, বাস এই কারণে? লিয়ান বলে, কারণ তুমি অনেকটা সুন্দরী। হুইজু বলে,
ফাইনালি একটা ভ্যালিড রিজন দিলে। লিয়ান বলে, আরো একটা কারণ আছে। ভবিষ্যতে যখন আমি কিং হয়ে যাব, মানুষ আমাকে অনেক হেট করবে। তখন তুমি আমার পাশে থাকবে, আমার পেন বুঝবে। কারণ তুমি জানো অ্যাম্বিশন জিনিসটা কি। পরের দিন সকালবেলা আয়রন কোনো একটা রিচুয়ালের জন্য রেডি হচ্ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, এবার তো আপনার লিয়ানের বিয়েতে কাকে কাকে দাওয়াত দিতে হবে, কি করতে হবে, সমস্ত কিছুর একটা লিস্ট দেওয়া উচিত। তখনই আয়রনের কাছে একটা কল আসে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কখনোই না। এদিকে লিয়ানের বাড়ি সিলগালা করতে মানুষ চলে আসে। সার্ভেন্ট কিন্তু দ্রুত হুইজোকে ডেকে তোলে। তারা জানায় ফায়ার ইনসিডেন্টসের জন্য তারা ইনভেস্টিগেশন করতে এসেছে। হুইজু বলে, আপনাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্টি আছে কি? তারা জানায় রয়্যাল প্রোটেকশনের রুলস অনুযায়ী যখন রয়্যাল ফ্যামিলিতে কোনো বিপদ হয় বা ঝামেলা হয়, তখন আমরা কোনো ওয়ারেন্টি ছাড়াই কারো প্রাইভেট প্রপার্টিতে ঢুকে ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারবো। এরপর সে রুমে ছানবিন শুরু করে দেয়। এদিকে তার অফিসেও একই অবস্থা। পরের সিনে সার্ভেন্ট কিম আর হুইজু বাথরুমে ছিল। হুইজু এখানে লিয়ানকে কল করার চেষ্টা করছিল। তখন সার্ভেন্ট কিম বলে, সে তো এখন রিচুয়ালের মাঝে আছে, তার ফোন তো তার কাছে নেই, সে কল কি করে ধরবে। পরের সিনে দহি দৌড়াচ্ছিল আর বলছিল, ভেবেছিলাম আজ উইকেন্ড আরাম করব, কিন্তু আজকেও কত কাজ করতে হচ্ছে। হুইজু বলে, আরে যাও যাও, আমি তোমাকে বোনাস দিব। তখন সার্ভেন্ট কিম বলে ওঠে, ওখানে গিয়ে কোনো লাভ হবে না, সে তো লিয়ানের সাথে দেখা করতে পারবে না, কারণ ওই রিচুয়ালের কমনার্সরা অ্যালাউ না। দহি বারবার গার্ডদের বোঝানোর চেষ্টা করছিল। তখনই সেখানে সার্ভেন্ট কিম বাইক নিয়ে চলে আসে আর তাদের লিয়ানের স্ট্যাম্প দেখায়। ফ্ল্যাশব্যাকে দেখি হুইজু এই স্ট্যাম্পটা বাথরুমের ওয়াটার ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল। সার্ভেন্ট কিম বলে, এটা আপনি কোথায় পেয়েছেন? হুইজু বলে, এটা লিয়ানি আমাকে দিয়েছিল, এখন এটা নিয়ে জলদি তুমি যাও। বর্তমানে দেখি গার্ডরা তাদের প্যালেসে ঢুকতে দিয়েছে। রিচুয়াল পুরো দমে চলছে, এখন বাধা দিলে অনেক বড় শাস্তি পেতে হবে। দহি তখনই হিউনের কাছে চলে যায়। এদিকে হুইজুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেখানে লিয়ান চলে আসে আর বলে, আপনাদের কে অর্ডার দিয়েছে? কিং রিচুয়াল পারফর্ম করছে আর আমি এখানে আছি, আমরা তো অর্ডার দেইনি। আয়রান এসে বলে, আমি এসবে অর্ডার দিয়েছি। প্যালেসে যখন আগুন লেগেছিল তখন তাকে এমন একটা জায়গায় দেখা গিয়েছে যেখানে সিভিলিয়ানসরা অ্যালাউড না। পার্টিতে সে রেড ড্রেস পরে এসেছিল, একটা ওয়াইন গ্লাসও ভেঙেছিল। এত এভিডেন্স থাকতে তার জিজ্ঞাসাবাদ কেন হবে না? লিয়ান বলে, এসবকে আপনি এভিডেন্স বলছেন? ঠিক আছে, যদি তার জিজ্ঞাসাবাদ হয় তাহলে আমারও হবে, কারণ আমরা দুজন এখন একই। তখনই হিউন দহিকে ইশারা করে আর দহি হিউজুর পায়ে একটা লাথি মেরে দেয় আর বলে, দেখো দেখো, ও অজ্ঞান হয়ে যাচ্ছে। লিয়ান সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর হুইজু অজ্ঞান হওয়ার ভান করতে থাকে। লিয়ান বলে, এখন আমি তাকে বাড়ি নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করতে হলে সেখানেই চলে আসো। পরের সিনে লিয়ান হুইজুকে এভাবে বিছানায় ফেলে আর বলে, অনেক হয়েছে, এবার নাটক বন্ধ করো। তুমি তাদের সাথে কেন গিয়েছিলে? হুইজু বলে, আমি কোথায় গিয়েছিলাম, আমাকে তো টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল। লিয়ান বলে, তুমি অনেক ভয় পেয়েছিলে তাই না? হুইজু বলে, আরে কি যে বলো, আমার সাথে এসব কিছু হতেই থাকে, এই স্ক্যান্ডেল ওই স্ক্যান্ডেল, আমার এসবে অভ্যাস আছে। লিয়ান বলে, যাক, তারপরও আর চিন্তা করো না, আর কোনো জিজ্ঞাসাবাদ হবে না, কারণ তোমাকে ধরতে আসলে আমাকেই ধরতে হবে, আর আমি গ্র্যান্ড প্রিন্স, আমার সাথে কিছু করার সাহস কারোই নেই। এদিকে আয়রান অনেক বেশি রেগেছিল। পরের সিনে হুইজু প্যালেস থেকে আবারও লিয়ানের বাড়িতে চলে আসে। এখানে সবাই তো অনেক বেশি খুশি ছিল যে এত বড় একটা ঝামেলা মিটে গেল। রাতের বেলা হুইজু গোসল করে লিয়ানকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি এখনো জেগে আছো? লিয়ান বলে, হ্যাঁ, এখন অনেক কাজ করছি। হুইজু বলে, আমার অনেক খিদে পেয়েছে। লিয়ান বলে, তাহলে কিছু খেয়ে নাও, আমার বাড়িতে তোমার খাবারের কষ্ট হবে না। হুইজু বলে, না না, আমি না খেয়ে থাকবো, যেন সবাই আমাকে দেখে ভিকটিম মনে করে। লিয়ান বলে, কালকে আমি তোমার জন্য রয়্যাল গার্ডের ব্যবস্থা করব। হুইজু বলে, কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি, তুমি এসব করছো যেন সবাই মনে করে তুমি আমার প্রেমে অন্ধ, তাই না? লিয়ান বলে, হ্যাঁ। পরের সিনে সে প্যালেসে চলে আসে। দেয়ালের পাশে দাঁড়িয়ে সে লিয়ানকে কল করে। একটু পর লিয়ানও চলে আসে। হুইজু বলে, দেখো, এবার এমনটা করায় মানুষ আমাদের আরো বেশি লাভিডাবি কাপল মনে করবে, যে আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারি না। এরপর চা বের করে বলে, দেখো, এটা আমি তোমার জন্য নিজের হাতে বানিয়েছি, তুমি যেহেতু রাতভর জেগে কাজ করবে তাই এই হার্বাল টিটা খেলে তোমার ভালো লাগবে। আমি অনেক সাপোর্টিভ ওয়াইফ, তাই না?
লিয়ান তখন তার গালে হাত রাখে। হুইজো বলে, এসব কি করছো? লিয়ান আস্তে আস্তে তার কাছে গিয়ে তাকে কিস করে দেয়। আর এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।